হ্যালো, আসসালামু আলাইকুম জেননবাসী। আমাদের নতুন একটা প্লেলিস্ট আমরা কভার করতে যাচ্ছি। এই প্লেলিস্টে আমরা রসায়নের ভার্সিটি ক ইউনিটের অর্থাৎ ভার্সিটি ক ভর্তি প্রস্তুতির যা কিছু লাগে, কোশ্চেন কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে কোশ্চেন সলিউশন, তারপরে এক্সাম, সব কিছুই আমরা কভার করব। তো আজকের এপিসোডে আমরা গুণগত রসায়ন দিয়ে শুরু করছি। গুণগত রসায়নের মধ্যে বেশ কয়েকটা টপিক আছে। তো তার মধ্যে মেজর কিছু টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব। আজকের টপিকে মেইনলি দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে টাইপ 1, পরমাণুর যে মূল কণিকাগুলো রয়েছে অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং মূল কণিকার মধ্যে মূল কণিকা, তার সাথে অস্থায়ী কিছু কণিকা রয়েছে, কম্পোজিট কিছু কণিকা রয়েছে। এখান থেকে বিগত বছরগুলোতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো বেশ অনেক কোয়েশ্চেন আসে। হ্যাঁ, তো আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আর নাম্বার 2তে যেটা আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রনিক, এই রিলেটেড কিছু এমসিকিউ আসে আর কি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়। তো ওগুলা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো চলো আমরা এখন মূল পড়ালেখায় যাই। তো ফার্স্ট টাইপ যেটা আসবে সেটা হচ্ছে পরমাণু এবং তার মূল কণিকা সমূহ। হ্যাঁ, এখানে আমি একটু কিছু ইনফরমেশন বেসিকের জন্য দিয়ে রাখি। এই ধরো একটা অ্যাটম, এর মধ্যে রয়েছে মূল কণিকা। প্রথমে মূল কণিকা সমূহ রয়েছে, তারপরে রয়েছে অস্থায়ী কিছু কণিকা, মূল কণিকা এগুলা সবই কিন্তু কি স্থায়ী কণিকা। ঠিক আছে, অস্থায়ী কিছু কণিকা রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে কম্পোজিট। তখন মূল কণিকার মধ্যে কোনগুলো আমাদের প্রথমে মাথায় আসে বলো? ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন, এই তিনটাই আসলে কি মূল কণিকা। ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। আর কম্পোজিট কণিকার মধ্যে তোমরা অলওয়েজ মনে রাখবা মূল কণিকা আর কম্পোজিট, স্থায়ী মূল কণিকা আর কম্পোজিট কণিকা, এই দুইটা মনে রাখার ট্রাই করবা। আর বাকি অস্থায়ী যে মূল কণিকাগুলো রয়েছে এগুলো অটোমেটিক্যালি মনে থেকে যাবে। আর কম্পোজিট কণিকার মধ্যে রয়েছে হিলিয়াম 2+, অর্থাৎ আলফা কণা, এবং রয়েছে ডিউটেরন। তাহলে তোমার মনে রাখতে হবে জাস্ট এই দুইটা আর এই তিনটা। আর বাকি যা কিছু রয়েছে সবই অস্থায়ী মূল কণিকার মধ্যে রয়েছে। অস্থায়ী মূল কণিকার মধ্যে রয়েছে তারপরে পাই 1, গ্র্যাভিটন, বোসন অ্যান্ড সো অন। তুমি এই পাঁচটা কণিকার বাইরে যা দেখবা সবই কি অস্থায়ী মূল কণিকা। দ্যাট ইজ ইট। এখন তুমি এগুলোর সাথে আর যেই জিনিসগুলো মনে রাখতে পারো সেটা হচ্ছে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার চার্জগুলো মনে রাখতে পারো, এই তিনটার ভরগুলো মনে রাখতে পারো, যেহেতু আমাদের স্থায়ী মূল কণিকা যেটা সেটা বেশি ইম্পর্টেন্ট পরীক্ষায়। এখান থেকে বারবার কোশ্চেন আসছে। ইলেকট্রন, এটা চার্জ কত? -1। আর প্রোটন সেম জিনিস, জাস্ট +1। আর নিউটনের কোনো চার্জ নাই, হচ্ছে নিউটন 0। এখন এটাকে যদি তুমি চার্জের যে ইউনিট আছে ওটার হিসাবে ভাগ করো তাহলে হবে হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর এটা হচ্ছে জাস্ট সেম জিনিস, শুধু প্লাস। আর এর চার্জ 0। এটার পাশাপাশি যে জিনিসটা মনে রাখতে পারো সেটা হচ্ছে যেগুলার ভর কত সেগুলা। ইলেকট্রনের ভর তো আমাদের সবারই মনে থাকে প্রায়। ইলেকট্রনের ভর হচ্ছে যে 9.11 × 10⁻28 গ্রাম। আর প্রোটন আর নিউটন এই দুটোর মধ্যে মনে রাখবা নিউটনের যে ভর সেটা হচ্ছে 1.675,
আর এটা হলো 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম 10⁻⁻24 গ্রাম। এই জিনিসগুলো মেইনলি ধরো ইজিলি মনে রাখা যাবে যে ইলেকট্রন প্রোটন চার্জ প্লাস প্লাস মাইনাস জাস্ট মনে রাখবা। আর এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 ইলেকট্রনের ক্ষেত্রে মাইনাস আর প্রোটনের ক্ষেত্রে প্লাস। আর নিউটনের তো কোনো চার্জ নাই, ও নিউট্রাল। আর ভরগুলা ইলেকট্রনের ভর আমাদের সবার মনেই থাকে প্রায়। আর প্রোটনেরটা মনে রাখবা যে 1.673 আর নিউটনেরটা 1.675। তাহলে প্রোটন আর নিউটনের মধ্যে ভারী কে? নিউটন। ওকে, তাহলে এখন চলো আমরা যাই কোশ্চেন সলভ করতে যাই। দেখি কোশ্চেন সলভে কি আছে। প্রথম কোশ্চেনটা, নিজের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়। এর আগে চলো একটা বেসিক কথা বলে আসি, ঠিক আছে? যে বোরের যে পরমাণু মডেল ছিল, ওই পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা ছিল, রাইট? ওই সীমাবদ্ধতার মধ্যে একটা ছিল হচ্ছে ও শুধু কি মানে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিয়ে কাজ করতে পারে এবং কোনো আয়ন নিয়ে কাজ করতে পারে না। তার মানে বোরের যে পরমাণু মডেল ছিল সেটা শুধু কার জন্য ডেডিকেটেড? একটা ইলেকট্রনের জন্য। অর্থাৎ আমরা যে লাইম্যান, বামার, পার্সেন, ফ্রুন্ড, হামফ্রিস এই যে সিরিজগুলো শিখেছি না, এই সিরিজগুলো সবই কার জন্য? একটা ইলেকট্রনের জন্য। অর্থাৎ এই যদি একটা হাইড্রোজেন অ্যাটম হয় তাহলে এখানে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনই হয় উপরে যাবে অথবা নিচে আসবে। এরকম মেকানিজমে কি মেইনলি বোর থিওরি যেটা আছে সেটা কাজ করে। তাহলে এখন চলো, যে বোর তত্ত্ব প্রযোজ্য নয়, তার মানে প্রযোজ্য নয় মানে কি? আসলে একটার বেশি ইলেকট্রন থাকবে। ইলেকট্রন কত থাকবে? ওয়ানের বেশি যে জায়গাগুলোতে থাকবে সেটাই আসলে কি বোর তত্ত্বের জন্য প্রযোজ্য না। আর যদি একটা থাকে তাহলে তো ওটা বোর তত্ত্বের জন্য প্রযোজ্য। তাহলে এখন দেখো হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? একটা। H প্লাস, এখানে কোনো ইলেকট্রন নাই। হিলিয়াম, এখানে একটা ইলেকট্রন আছে। লিথিয়াম 2 প্লাস, এখানেও একটা ইলেকট্রন আছে। তাহলে এই তিনটার জন্য কি প্রযোজ্য? এটার জন্য প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য, এটার জন্য প্রযোজ্য। তাহলে প্রযোজ্য নয় কোনটার জন্য? H প্লাস এর জন্য প্রযোজ্য নয়। তাহলে অ্যান্সার আমার কোনটা বলো? H প্লাস। দিস ইজ দ্য আনসার। গট ইট? তারপরে দেখো, আচ্ছা কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? তাহলে এই ক্ষেত্রে কি হবে? যেখানে একটা ইলেকট্রন থাকবে সেটাই আসলে কি সেটার জন্য প্রযোজ্য। তাহলে একটা ইলেকট্রন কোথায় আছে? দেখো হাইড্রোজেন, এখানে আছে একটা ইলেকট্রন। হাইড্রোজেন প্লাস, এখানে 0। হিলিয়াম প্লাস, এখানে একটা ইলেকট্রন। লিথিয়াম প্লাস, এখানে একটা ইলেকট্রন। কোনটির ক্ষেত্রে বোরের পরমাণু মডেল প্রযোজ্য? এখানে আই থিঙ্ক অপশনে এখানে প্রযোজ্য নয় হবে, ঠিক আছে? আর যদি প্রযোজ্য হয় তাহলে অ্যান্সার হচ্ছে তিনটা, এই যে হাইড্রোজেন, হিলিয়াম অ্যান্ড লিথিয়াম। তারপরের স্লাইডে আমরা চলে যাই। কি বলছে যে পাই মেসন কণার আধান কত? এখন মেসন কণা এটা কোন কণার অন্তর্গত বলতো? আমরা পরমাণুর যে তিনটা মৌলিক কণা সম্পর্কে পড়লাম, সেটা হচ্ছে যে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা আর কম্পোজিট কণিকা। তাহলে অস্থায়ী কণিকার মধ্যে কি ছিল? মেসন ছিল, রাইট? তাহলে এখন অস্থায়ী কণিকাগুলো তুমি জাস্ট এটা মনে রাখবা যে পাই মেসন কণার চার্জ হচ্ছে তিনটা হতে পারে। একটা হতে পারে 0, একটা হতে পারে -1, আর একটা হতে পারে +1। এখানে যেটা থাকে সেটা হলো যে নিউট্রিনো থাকে আর অ্যান্টি নিউট্রিনো থাকে। নিউট্রিনো অ্যান্টি নিউট্রিনো, আপ কোয়ার্ক ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্ক থাকে আর ডাউন কোয়ার্ক থাকে। তাহলে ডাউন কোয়ার্ক যদি পজিটিভ হয় তাহলে আপ কোয়ার্ক ডেফিনেটলি কি হবে? নেগেটিভ হবে। আর আরেকটা ওরা 0 নিউট্রাল ফরম্যাটও থাকতে পারে। অর্থাৎ ওরা তিনটা ফরম্যাটে মেইনলি থাকতে পারে। একটা হলো -1, একটা +1 আর একটা 0। তার প্লাস মাইনাস 0। তাহলে এটা চার্জ কি হবে বলো? ধনাত্মক, ঋণাত্মক এবং 0। এটুকু পর্যন্ত তো ক্লিয়ার না? তারপরে দেখো বলছে আলফা, বিটা এবং গামা কণা চার্জ যথাক্রমে। আলফা কণা আসলে কি বলো তো? হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? হিলিয়ামের ইলেকট্রন থাকে টোটাল 2টা। সে যদি 2টাই ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে কি হিলিয়াম 2 প্লাস, আর এটাই আসলে কি আলফা কণা। তাহলে আলফা কণার চার্জ হচ্ছে কত? +2। আর ইলেকট্রন এই বিটা মানে যেটা সেটা হচ্ছে কি আসলে ইলেকট্রন। বিটা কণা নিঃসরণ মানে আসলে কি
ইলেকট্রনের নিঃসরণ। তার মানে এর চার্জ অবশ্যই কি -1, এর চার্জ অবশ্যই কি +2। আর একটা কি বলছে যে গামা, আমরা জানি গামার কোনো চার্জ থাকে না। গামা সব থেকে কি ভারী একটা তেজস্ক্রিয় যে রশ্মি নির্গত হয়, সেগুলোর মধ্যে সব থেকে ভারী তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে গামা কণা। তাহলে গামা কণার কোনো চার্জ নাই যেহেতু, তাহলে গামা কি আসলে 0। তাহলে এখন চলো আলফা বিটা গামা তিনটা যথাক্রমে +2, -1, 0, +2, -1, 0। আনসার ইজ ডি। তারপরেরটা দেখো কি বলছে যে হিলিয়ামের প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের পার্থক্য কত, তাই না? এখানে টাইপ 1-এর মধ্যে আবার কিছু ধরো ম্যাথমেটিক্যাল প্রবলেমও আসতে পারে, হ্যাঁ, যে পরমাণুর মূল কণিকা, এর মধ্যে যদি ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে, এর মধ্যে ইলেকট্রন আবার ধরো একটা পার্টিকুলার টার্ম, তো ইলেকট্রন তো কি একটা কক্ষপথে ঘুরে, তো ঘোরার জন্য একটা তার শক্তি প্রয়োজন পড়তে পারে। তারপরে ঘোরার জন্য তার একটা কি কক্ষপথের ব্যাসার্ধ দরকার পড়তে পারে। তারপরে ঘোরার জন্য কি তার একটা বেগের দরকার পড়তে পারে। চলো আমরা এই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করি যে একটা কক্ষপথে ধরো ইলেকট্রন ঘুরছে, লেটস সে ইলেকট্রনটা এই পথে এদিক থেকে এদিকে মুভ করছে, তাহলে এর একটা কি থাকবে এনার্জি দরকার পড়বে। এর কি হবে একটা যে কক্ষপথের যে ব্যাসার্ধ এটা দরকার পড়বে, তারপরে একটা কি ভেলোসিটি দরকার পড়বে। তাহলে এই তিনটা টার্ম কি হল দরকার পড়বে। তাহলে এখন চলো নাম্বার 1 এনার্জি। এনার্জি আসলে কত হবে? En equal to -13.6 into z square by n square ইলেকট্রন ভোল্ট। এটা কেমনে মনে রাখবা? এখানে n হচ্ছে কি মেইন যে শক্তি স্তর অর্থাৎ অরবিট, আর z হচ্ছে কি ইলেকট্রন পারমাণবিক সংখ্যা, আর এখানে 13.6 যেটা এটা একটা ক্যালকুলেটিভ ভ্যালু। এখানে আরো কয়েকটা কনস্ট্যান্ট আসে, সবগুলোকে হিসাব করলে -13.6 আসে যদি আমরা সেটা কি ইলেকট্রন ভোল্টে নিই। আর যদি জুলে নিই তাহলে কি হবে? শক্তির একক তো আমরা জানি সবাই, জুল। 2.18 into 10 to the power -18 into z square by n square, এত জুল। এই গেল শক্তির কনসেপ্ট। নাম্বার 2 তে আসো কি ব্যাসার্ধ। তার আগে বেগ শিখো, কারণ বেগের জিনিসটা আরো ইজিয়েস্ট। জাস্ট এখানে দেখো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার টার্মটা ছিল, তুমি জাস্ট এখন কি করবা, জেড স্কোয়ার বাই এন স্কোয়ারের পরিবর্তে জেড বাই এন লিখবা সহজে মনে রাখার জন্য। আর এখানে যেটা হবে সেটা হচ্ছে যে একটা কনস্ট্যান্ট ভ্যালু 2.18 into 10 to the power 6 এত ইন্টু জেড বাই এন মিটার পার সেকেন্ড। আর নাম্বার 3 যেটা ব্যাসার্ধ, আর এন ইকুয়াল টু এন বাই এন স্কোয়ার বাই জেড, আর এখানে যেটা থাকবে 0.5292। এটা যেটাতে হবে সেটা হলো অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম আসলে কি জিনিস তোমরা সবাই জানো যে 1 অ্যাংস্ট্রম মানে আসলে কত, 10 to the power -10 মিটার। আর ন্যানোমিটার হলে কি হবে, 10 to the power -9 মিটার হবে। ওটা কিসের জন্য? ন্যানোমিটারের জন্য। তাহলে এখন বলো তো ন্যানোমিটার বড় নাকি অ্যাংস্ট্রম বড়? ডেফিনেটলি ন্যানোমিটার বড়, কারণ 10 এর পাওয়ার যত মাইনাসের থেকে যত ছোট হতে থাকে তত কি ওর ভ্যালুটা বাড়তে থাকে। তা 10 to the power -10 এটার থেকে 10 to the power -9 যেটা সেটা বড়। তাহলে এই তিনটা ফর্মুলা তোমরা একটু মনে রাখার ট্রাই করবা, যে শক্তির ক্ষেত্রে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট, আর যদি জুলে নিতে চাই তাহলে -2.18 ইন্টু 10 to the power -18। আর ভেলোসিটি যেটা বেগ ওটার ক্ষেত্রে জাস্ট জেড বাই এন, আর ব্যাসার্ধ যেটা ওটার ক্ষেত্রে এন স্কোয়ার বাই জেড। অনেক ক্ষেত্রে এই যে যে পারমাণবিক সংখ্যাগুলো আছে এগুলা লিখতে তোমরা ভুলে যাও, এটা কখনোই ভুল করা যাবে না। ওকে, দেখুন চলো আমরা এখানে দেখি যে হিলিয়ামের প্রথম এবং দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট। দ্বিতীয় এবং প্রথম, E2 minus E1 equal to -13.6
ওখানে সত্যি আমরা কি শিখেছিলাম যে En equal to -13.6 into 10 to the power সরি z স্কয়ার বাই n স্কয়ার। তাহলে এখন z স্কয়ার, তাহলে E2 এর জন্য তুমি প্রথমে কি লিখবা? হিলিয়াম, তাহলে 2 স্কয়ার, তাহলে E2 n এর মান কত 2, তাহলে 2 স্কয়ার মাইনাস E1 এর জন্যও কি z স্কয়ার, z এর মান তো অলওয়েজ হিলিয়ামই তাই না, আর n এর মান তখন কত হবে 1 স্কয়ার। তাহলে যেটা হবে যে -13.6 ইন্টু এটা কাটা গেলে কত হয় 1 মাইনাস এটা 4, তাহলে 1 মাইনাস 4 মানে আসলে কত -3, আর -3 কে 13.6 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে যেটা পাবা সেটা হলো যে 3 × 39 আর 3 × 18, দ্যাট মিনস 40.8, আর মাইনাসে মাইনাসে তো প্লাস, এত কি হবে ইলেকট্রন ভোল্ট। দিস ইজ দ্য অ্যান্সার। তো এখন দেখো গ নম্বরে আছে এটা অ্যান্সার। নেক্সট কি বলছে, পরমাণু নিউক্লিয়াসে থাকে। নিউক্লিয়াসে কি কি থাকে বলো? পরমাণু আসলে এই যে এটা যদি হয় একটা পরমাণু, পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন নিউট্রন অর্থাৎ নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর কক্ষপথে কে থাকে? ইলেকট্রন থাকে। তাহলে নিউক্লিয়াসে কে কে থাকবে? প্রোটন এবং নিউট্রন। তারপরে দেখো যে নিম্নলিখিত কোন কণার ভর সবচেয়ে কম। ওই যে আমি ওখানে বলেছিলাম যে প্রোটন নিউট্রনের মধ্যে ভর কার কম বলো তো? প্রোটনের কম। তাহলে যদি তোমাকে অপশনে জাস্ট এটা আর এটা দেয় তখন তুমি ডেফিনেটলি কি প্রোটন লাগাবা। বাট এখানে আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে ফোটন। আলফা কণা মানে আসলে কি হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের ভর ডেফিনেটলি ইলেকট্রন প্রোটন এগুলা থেকে বেশি। আর এখানে যেটা আছে ফোটন, ফোটন আসলে কি কণা, এটা একটা লাইট। তাহলে ফোটন কণার ভর সব থেকে কম, এটা মাথায় রাখতে হবে। তাহলে আনসার হবে ফোটন কণা। তারপরে পরমাণুর কেন্দ্রে তার সবটুকু ভর ও পজিটিভ চার্জ পুঞ্জীভূত থাকে, এটাকে কি বলে? আমি কেবল শিখালাম। পরমাণুর কেন্দ্রে যেটা থাকে সেটা হচ্ছে কি প্রোটন নিউট্রন, আর এই দুটো মিলে আসলে কি নিউক্লিয়াস। তারপরে কি বলছে যে সকল মৌলের পরমাণুতেই সাধারণ মৌলিক কণিকা হিসাবে কোনটি উপস্থিত থাকে। সাধারণ মৌলিক কণিকা হিসাবে কোনটি উপস্থিত থাকে? দেখো সবগুলাতেই কি থাকে? ইলেকট্রন থাকে, এটা কমন। প্রোটন নিউট্রনও থাকে। তাই ইলেকট্রন যেহেতু থাকে ধরো, সেহেতু আমরা কি ইলেকট্রন দাগাবো, যেহেতু প্রোটন নিউট্রন এখানে নেই তাই কি আমরা ওটা দাগাবো না। তারপরে কি বলছে যে হাইড্রোজেন পরমাণুতে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 8.5 × 10⁻⁻10 হলে ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত মিটার পার সেকেন্ড হবে, তাই না? এই রিলেটেড চলো একটা থিওরি দেখে আসি আমরা। বোরের যে তত্ত্ব ছিল, বোরের তত্ত্ব অনুযায়ী আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে কত? mvr = nh/2π। মনে পড়ে? এখানে m আসলে কি ইলেকট্রনের ভর, v আসলে ইলেকট্রন যে বেগে ঘুরছে সেটা, r হচ্ছে রেডিয়াস যেই কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ, n হচ্ছে ইলেকট্রনের অরবিট অর্থাৎ যেই অরবিটে ইলেকট্রনটা মুভ করছে সেটা, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান কত বলো তো? 6.626 × 10⁻34 জুল সেকেন্ড, আর এখানে -27 আর্গ সেকেন্ড। অর্থাৎ আর্গের থেকে জুল বড়, যার কারণে আর্গে যে ভ্যালুটা আমরা নিলাম ওটা একটু বেশি হবে আর জুলেরটা একটু কম হবে। দ্যাট ইজ ইট। এই ফর্মুলাটা মেমোরাইজ করলেই হবে। mvr = nh/2π। এখান থেকে দেখো যে আমাদেরকে বেগ বের করতে দিতে পারে, ব্যাসার্ধ দিতে পারে, ভর বের করতে দিতে পারে, তারপরে অরবিট নাম্বার বের করতে দিতে পারে, অনেকগুলো কোশ্চেন কিন্তু হতে পারে, রাইট? কারণ হাইড্রোজেন পরমাণুতে চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ যদি এত হয় তাহলে ওই কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ কত মিটার পার সেকেন্ড। চলো আমরা এখন ফর্মুলা বসাবো জাস্ট। এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই ম্যাথটা কিন্তু আসলে কি হাতে হাতে করা পসিবল হবে না।
এবং তুমি দেখো এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি 18-19 সেশনে এসছে এবং ওই সেশনে এখানে ক্যালকুলেটর অ্যালাউ ছিল, ঠিক আছে, যার কারণে ওরা এরকম বড় বিঘ্ঘটে একটা ম্যাথ দিছে। এখন ইলেকট্রনের ভর তুমি জানো, আমি শিখালাম যে 9.11 × 10⁻⁻⁻⁸ -28 গ্রাম, তাহলে -31 কেজি। ভি এর ভ্যালু কি আমার বের করতে হবে, গতিবেগ। আর এর ভ্যালু এখানে দেওয়া আছে, দেখো 8.5 × 10⁻⁻10 মিটার। NH, এটা এন এর ভ্যালু কত, চতুর্থ, 6.626 10⁻34 জুল সেকেন্ড বাই কত, 2 পাই। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে তুমি ভি অর্থাৎ বেগের ভ্যালুটা বের করে ফেলতে পারো। আর হাতের কাছে তো এখন ক্যালকুলেটর নাই। এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, দাঁড়াও, এটা আফটার ক্যালকুলেশন যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে যে 5.4 × 10⁵ মিটার পার সেকেন্ড। তাহলে এই রিলেটেড অর্থাৎ খুলনা ইউনিভার্সিটির এই প্রবলেমটা যখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল ওই মোমেন্টের প্রবলেম, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই আমরা ক্যালকুলেটরের হেল্প নিলাম। আদারওয়াইজ কিন্তু কি আমাদের হাতে কলমেই সলভ করতে হবে, ঠিক আছে। তারপরের প্রবলেমটা দেখো, যেটা যে বোরের তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ এবং শক্তি হলো যথাক্রমে, আচ্ছা, দ্বিতীয় শক্তি স্তর, রাইট, কি চাইছে, ব্যাসার্ধ চাইছে আর কি চাইছে, শক্তি চাইছে। আর শক্তির ফর্মুলা আমরা কি জানি, যে E = -13.6। এটা অবশ্য ইলেকট্রন ভোল্টে করলে হবে না, কারণ দেখো এখানে প্রত্যেকটাই কি আর্ক পার অ্যাটম দেওয়া আছে, অর্থাৎ আর্কে করতে হবে, অর্থাৎ আমার প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ এর ভ্যালুটা বের করতে হবে, মানে এইচ এর ভ্যালু দিয়ে বের করতে হবে। এটা তুমি এভাবেও করতে পারো, -13.6 × 10⁻, লাগবে না, z²/n²। জেড এর মান কত হবে, হাইড্রোজেন দ্বিতীয় কক্ষপথ, -13.6 × 1/4। এটা হলো কিসে হবে বলো, ইলেকট্রন ভোল্টে হবে। আর যদি আমরা জুলে বের করতে চাই তাহলে কিভাবে বের করবো, এই যে দেখো একটা জিনিস তোমাদেরকে আমি শিখালাম, যে শক্তি আর ব্যাসার্ধ নির্ণয়ের ফর্মুলা, যেটা শক্তি নির্ণয় -2.18 × 10⁻⁻18 z²/n², এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। আর কোনটা করতে হবে, ব্যাসার্ধ, এটা। তাহলে এখন চলো জাস্ট এখানে বসাবো, তাইলেই অ্যান্সার হয়ে যাবে। এটা তাই তো, তাহলে E = -2.18 × 10⁻⁻18 z²/n²। জেড এর ভ্যালু কত বলো এখানে, হাইড্রোজেন, তাহলে কত, 1, n² কত শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, রাইট, তাহলে দ্বিতীয় শক্তি স্তর মানে কত, 2²। তাহলে এখন তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এখানে দেখো, চিন্তা করো যে 2², একটা 2 দিয়ে কেটে দিতে পারো, এখানে মনে কত, মোটামুটি কত, 1 হবে। 10⁻⁻18 কিন্তু আছে এখানে, হ্যাঁ, আর ওটাকে আবার কত দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ, তাহলে 0.5 × 10⁻⁻18 বা এই রিলেটেড কিছু একটা আসবে। আচ্ছা, এটা গেল হলো শক্তিটা। আর ব্যাসার্ধ, যেটা ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা R = লিখতে পারি
যে প্রথম শক্তি স্তরের যে ব্যাসার্ধটা 0.52 × 9 × 10⁻⁻10 × n²/z 1², সরি দ্বিতীয় কক্ষপথ বলছে, তাহলে 2², z এর ভ্যালু 1। তাহলে এটাকে তুমি যদি এখন 2 দিয়ে গুণ দাও তাহলে কত হবে, যে 2 × 4, তার মানে এটা আসবে হচ্ছে 2, তার 0.2 বা 2, এই যে এটা গ নাম্বার অ্যান্সার আসতেছে, ঠিক আছে। অর্থাৎ এখানে কত 4 আর এখানে 0.5, তাহলে তুমি যদি 4 কে 0.5 দিয়ে গুণ দাও তাহলে কত হয়, 2 হয় না। তাহলে আমার অ্যান্সার হচ্ছে গ, এটা। তারপরে দেখো যে একটি মৌলিক পদার্থ বেশি স্থায়ী হয় যদি উহার কি হয়, প্রোটন এবং নিউটন নাম্বার সেম হয়। হ্যাঁ, প্রোটন এবং নিউটনের সংখ্যা সমান হয়। তারপরে যেটা বলছে যে পরমাণুস্থ কোনো ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন গমন করে তখন ঘটনাটা কি ঘটে। এই যে এটা ইলেকট্রন, তাহলে এটা এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে দেখো নিচের শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাচ্ছে। আমরা কি জানি যে এখানে যে ইলেকট্রন এই শক্তি E1 ওটা লেস দেন E2, অর্থাৎ E2 এর শক্তি কি বেশি, তাহলে ইলেকট্রনটা শক্তি কি বেশি অ্যাবজর্ব করছে। তাহলে ওই পরমাণুটার আসলে ঘটনাটা যেটা ঘটছে যে পরমাণুর স্থিতি শক্তিটা কমে যাচ্ছে এবং গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। দ্যাট মিনস 3 এবং 1 ইজ দ্য কারেক্ট আনসার। আর পরমাণু আয়নিত কখন হবে বলো, যখন ইলেকট্রনটা একদম কি ওখান থেকে বের হয়ে চলে যাবে, অন্য একটা পরমাণুতে গিয়ে শিফট হবে, বা ওই পরমাণুর মধ্যেই আর ইলেকট্রনটা নাই, সেক্ষেত্রে কি হবে, আয়নিত হবে। তো যেহেতু ইলেকট্রনটা যাচ্ছে না, জাস্ট শক্তি স্তর চেঞ্জ হচ্ছে, তাহলে কি আসলে আলটিমেট ওটা কি চার্জিত হবে না, অর্থাৎ আয়নিত হবে না। তাহলে অ্যান্সার যেটা হবে যে 1 and 3। তো এখানে তো দেখো অ্যান্সার 1 and 3 নাই, আসলে এটা ইনভ্যালিড কোশ্চেন, এটা 1 and 3 হবে, ঠিক আছে, এই দুইটা অ্যান্সার। তারপরে দেখো যে পরমাণুর কোন মৌলিক কণিকাগুলো অস্থায়ী। আমরা পড়েছিলাম প্রথম স্লাইডে যে পরমাণুর স্থায়ী মূল কণিকা হচ্ছে 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মূল কণিকার মধ্যে, এই কম্পোজিট মূল কণিকার মধ্যে রয়েছে আলফা কণা, ডিউটেরন, আর বাকি যা কিছু আছে সবই আসলে কি অস্থায়ী মূল কণিকা। তাহলে এখন দেখো ইলেকট্রন, প্রোটন, এটা তো হবে না, কারণ এটা স্থায়ী মূল কণিকা। প্রোটন, নিউট্রন, এটাও সেম। নিউটন, ইলেকট্রন, এটাও হবে না। মেসন, পজিট্রন, এগুলা কি আসলে অস্থায়ী। দেন দেখো ডিউটেরন কি, কম্পোজিট কণিকা। আমরা কম্পোজিট কণিকার মধ্যে পড়েছিলাম কি যে হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা, এটা হচ্ছে কম্পোজিট কণিকা। আর ডিউটেরন এটা হচ্ছে কম্পোজিট কণিকা, তাহলে এটা কি কম্পোজিট কণিকা। তারপর কি বলছে, আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস বা হিলিয়াম 2+ আয়ন। আলফা কণা নরমালি কি থাকে, হিলিয়াম, তাহলে এখান থেকে যদি দুইটা ইলেকট্রন সে কি ত্যাগ করে, তাহলে হিলিয়াম 2+ হয়। তখন আর হিলিয়ামের কোনো ইলেকট্রন থাকে না, জাস্ট কি থাকে, ওর নিউক্লিয়াসটা অবশিষ্ট থাকে। নিউক্লিয়াসে থাকে হচ্ছে কত, দুইটা প্রোটন থাকে আর দুইটা নিউট্রন থাকে। তাহলে হিলিয়াম নিউক্লিয়াস হলো কি আসলে আলফা কণা, হিলিয়াম 2+। কি বলছে যে একটি মৌলের পরিচিতি নির্ধারিত হয় এর কিসের মাধ্যমে। ডেফিনেটলি প্রোটন সংখ্যা, এটা তোমরা সবাই জানো। যে প্রোটন সংখ্যা যত হবে সেই মৌলটাকে আমরা স্পেসিফিক নামে চিনব। যে প্রোটন সংখ্যা 2 মানে সেটা কি, হিলিয়াম। প্রোটন সংখ্যা 4 মানে কি, সেটা বেরিলিয়াম। প্রোটন সংখ্যা 11 মানে কি, সেটা সোডিয়াম। তাহলে কি হবে, প্রোটন সংখ্যা। নেক্সট, 1 অ্যাংস্ট্রমের মান কত, এটা আমরা পূর্বের স্লাইডেই পড়েছি যে 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। 10⁻⁹, তাহলে এটা কি হবে বলো, ন্যানোমিটার। 10⁻⁶, এটা হচ্ছে মাইক্রোমিটার। 10⁻³ যদি বলে তাহলে সেটা কি, মিলিমিটার। এই তো এটুকু জানলেই হবে। তারপরে দেখো আমরা টাইপ 1 শেষ করলাম, অর্থাৎ টাইপ 1 এর মধ্যে কি ছিল, যে মৌলের এই পরমাণুর মূল কণিকা সমূহ, এর মধ্যে স্থায়ী মূল কণিকা ছিল, অস্থায়ী মূল কণিকা ছিল, কম্পোজিট কণিকা ছিল। এই সাথে আরো যেটা শিখলাম সেটা হচ্ছে যে
কোনো একটা ইলেকট্রন যদি কোনো একটা কক্ষপথে মুভ করতে থাকে তাহলে তার শক্তি কত হবে, তার বেগ কত হবে, এবং সে যে কক্ষপথে ঘুরছে তার ব্যাসার্ধ কত হবে সেইটুকুও শিখলাম। তার সাথে আর শিখলাম যে বোরের যে থিওরি ছিল সেটা থেকে ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ, ভর এগুলা বের করা, অর্থাৎ mvr=nh/2 এটা শিখলাম। বোরের পরমাণুর যে সীমাবদ্ধতা ছিল তার মধ্যে একটা সীমাবদ্ধতা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে বোরের পরমাণু মানে বোরের থিওরি কোনো একটা এক পরমাণু বিশিষ্ট মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কাজ করতে পারে। ইলেকট্রন নাম্বার একের বেশি হলে সেটার কি কোনো সুস্পষ্ট ব্যাখ্যা সে দিতে পারে না। আচ্ছা, এখন টাইপ 1 শেষ, টাইপ 2 তে আসো, যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার এবং আইসো ইলেকট্রনিক। এই জিনিসটা তোমরা ইজিলি বুঝতেছো যে আইসো আইসো মানে আসলে কি সম। যদি টোপ হয় তাহলে প্রোটন, যদি টোন হয় তাহলে নিউট্রন, যদি ইলেকট্রনিক হয় তাহলে কি ইলেকট্রন। চলো এটা একটু ডিসকাস করে ফেলি। আইসোটোপ, আইসোটোন, আইসো ইলেকট্রনিক, আরেকটা আছে আইসোবার। তাহলে আইসোটোপ যেটা, এটা কেমনে মনে রাখবা, এই যে পি, এটা তো সবাই পারো, পিটা প্রোটন, তাহলে প্রোটন সেম। আইসোটোন যেটা, সেটা কেমনে মনে রাখবা, এন, তাহলে নিউটন সেম। তারপরে ইলেকট্রনিক কি, এখানে ইলেকট্রন সেম। আইসোবার এখানে কি ভর, অর্থাৎ অ্যাটমিক মাস যেটা সেটা সেম। এই চারটা জিনিস মনে রাখলেই হয়ে যাবে সব। তারপরে চলো এখানকার যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখি। যে কোনটি আইসো ইলেকট্রনিক, এই যে আইসো ইলেকট্রনিক, এটা ভাই একদম 5 স্টার। এই টপিক থেকে প্রচুর কোশ্চেন আসে। আইসো ইলেকট্রনিক, তুমি জাস্ট এখন দেখো যে কোন পরমাণুগুলোর ইলেকট্রন নাম্বার সেম। হিসাব নিকাশ শুরু করি চলো। এখানে ফ্লোরিনের মাইনাস। দেখো প্রথমে আরেকটা জিনিস শিখো, যে কোনো একটা পরমাণু ধরো আছে, এটা পরমাণু ধরো ইলেকট্রন নাম্বার 12, তাহলে ও যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ওর কত হবে তখন, প্লাস চার্জ হবে। আর যদি একটা ইলেকট্রন সে কি করে, গ্রহণ করে, তখন তার চার্জ কি হবে, নেগেটিভ হবে। তাহলে এখানে ফ্লোরিন মাইনাস, তার মানে কি আসলে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। তাহলে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে তার ইলেকট্রন আগে কত ছিল, নর্মালি আমরা জানি 9, একটা গ্রহণ করার পরে যেটা হয়েছে সেটা 10। সোডিয়ামের নর্মালি ছিল 11, অক্সিজেনের 8, কার্বনের 6। তাহলে সোডিয়াম একটা প্লাস আছে, তার মানে কেউ একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তার মানে ওর কত, 10। অক্সিজেন 2 মাইনাস হবে এটা, তাহলে অক্সিজেন 2 মাইনাস মানে দুইটা ইলেকট্রন সে কি আরো অ্যাবজর্ব করেছে এক্সট্রা, দ্যাট মিনস 8 আর 2 10। কার্বন 4টা মাইনাস, তার মানে 4টা অ্যাবজর্ব করেছে 10। তাহলে সবগুলোর কি ইলেকট্রন নাম্বার এখন আয়নিত অবস্থায় যেটা সেটা সেম আছে, অর্থাৎ আইসো ইলেকট্রনিক কন্ডিশনে তারা আছে। এটা অ্যান্সার। তারপরে দেখো কোন দুটি পরমাণু পরস্পর আইসোটোন। আইসোটোন মানে আসলে কে সমান বলো, নিউটন সমান। নিউটন মানে আসলে কি বলো, যে পরমাণুর যে ভর সংখ্যা আছে, ভর সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা ইকুয়াল টু কত, ভর সংখ্যা। তাহলে এখন আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা নিউটন সংখ্যা বাদ দিই, এই প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে আমরা কি নিউটন সংখ্যা পাবো, আর যদি নিউটন সংখ্যা বাদ দিই তাহলে আমরা প্রোটন সংখ্যা পাবো, দ্যাট ইজ ইট। তাহলে এখন দেখো যে নাইট্রোজেনের ভর সংখ্যা কত, 14। আমরা যদি ভর সংখ্যা উপরে লেখা থাকে আর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা নিচে লেখা থাকে, তাহলে 14 6 বাদ দাও কত হয় 8, আর 14 7 বাদ দিলে কত হয় 7, তাহলে কি সেম না নিউটন সংখ্যা। সিলিকনের ক্ষেত্রে দেখো যে 14 13, তাহলে এখানে কত 16, এখানে কত 16, তাহলে এটা কি সেম, তার মানে এটা নিউটন সংখ্যা যেহেতু সেম তাহলে এটা কি আইসোটোন পরস্পর। তারপরে বলছে যে কোন মৌলের আইসোটোপ প্রকৃতিতে নেই, এটা হচ্ছে পটাশিয়াম, মনে রাখবা। তারপরে বলছে যে কার্বন ডাইঅক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট আয়নটি হলো। কার্বন ডাইঅক্সাইডের ইলেকট্রন কতগুলো আছে সেটা আমাদের প্রথমে হিসাব করতে হবে।
কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বনের ইলেকট্রন কত আছে বলো? কার্বনের ইলেকট্রন হচ্ছে 6 প্লাস অক্সিজেনের ইলেকট্রন 8, বাট এখানে আছে কয়টা? 2টা, তাহলে 8 দুগুণে 16, 16 কত হয়? 22। এটা গেল কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা এই আয়নগুলো হিসাব করি আলাদা আলাদাভাবে। NO মাইনাস, অর্থাৎ নাইট্রোজেনের কত আছে ইলেকট্রন বলো? 7। অক্সিজেনের আছে কত? নর্মালি থাকে 8, বাট যেহেতু একটা প্লাস আছে তার মানে কত আছে? 9টা আছে, তাহলে +9। 58 কত হয়? 57 কত হয়? 16। তার মানে কি এটা মিলেনি। অক্সিজেন 3 মাইনাস, অক্সিজেনের কয়টা থাকে নর্মালি? 3টা, এই 8টা থাকে, তাহলে 8 × 3 কত হয়? 3 8 24 +1 = 25, কারণ এখানে কি একটা মাইনাস আছে, তাহলে 25, যেটাও কি মিলে না। আমাদের কার্বন ডাইঅক্সাইডের কত? 22। তাহলে এখানে দেখো ক্লোরিন, ক্লোরিনের কত আছে? 17। অক্সিজেনের কত? 8, আর সাথে একটা মাইনাস, তার মানে আরো একটা প্লাস। 17 আর 25 থেকে কত? 26, এটাও মেলে। তারপর একটা দেখো নাইট্রোজেন, নাইট্রোজেনের কয়টা থাকে? 7টা। 3টা আছে, 3 7 কত? 21, একটা মাইনাস আছে, তার মানে কি +1, 22, তার মানে এটা কি অ্যান্সার। তারপরে দেখো আইসোবার বলতে বোঝায় পরমাণুর একই কি বার, এই যে এটা দিয়ে কি মনে রাখবো? ভর সংখ্যা সেম। তারপরে যে আইসোটোন বলতে বোঝায় পরমাণুর একই নিউটন সংখ্যা, একটা আগেই শিখলাম। তারপরে ফসফোনিয়াম আয়নের কতটি ইলেকট্রন বিদ্যমান? ফসফোনিয়াম আয়ন, চলো এটা একটা ক্যালকুলেশন করি। ফসফরাসের কয়টা ইলেকট্রন আছে বলো? 15। হাইড্রোজেনের কয়টা? একটা করে থাকে, বাট 4টা আছে, তার মানে কয়টা? 4টা। আর +1, +1 মানে আসলে কি? চার্জ যদি প্লাস থাকে তাহলে ইলেকট্রন থেকে একটা ত্যাগ করেছে, দ্যাট মিন্স -1। 15 4 কত? 19, -1 কত হয়? 18। দেখো 18, এই যে এটা অ্যান্সার। তারপরে যেটা এখানে কি বলছে যে 58 28 নিকেল, 11 হাইড্রোজেন, 58 29 কপার, 10 পরস্পর কি? এটা একটা রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন রিঅ্যাকশন, জাস্ট ট্রান্সফর্ম হচ্ছে। হ্যাঁ, এখানে নিকেলের কত ছিল? 28, 58 ছিল, ওখান থেকে কপার, অর্থাৎ নিকেল থেকে কপারে কি হলো? ওরা ট্রান্সফর্ম হলো, পরিবর্তিত হলো, ট্রান্সফরমেশন রিঅ্যাকশন। তারপরে যেটা বলছে যে নাইট্রোজেন 15 7, অক্সিজেন 16 8 পরস্পরের কি? যেহেতু দেখো ভর সংখ্যা সেম না, তাহলে কি আর কখনোই আইসোবার হবে না। আবার প্রোটন সংখ্যাও সেম না, দ্যাট মিন্স আইসোটোপও হবে না। তাহলে কি হতে পারে? এখন নিউটন সংখ্যা আমরা বের করি, চলো। 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 8। 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8। তার মানে কি নিউটন সংখ্যা সেম। নিউটন সংখ্যা যদি সেম হয় তাহলে কি হবে? নিউটন সংখ্যা সমান, আইসোটোন হবে। দ্যাট ইজ ইট। তারপরে M3+ আয়নের যদি 23টা ইলেকট্রন থাকে তাহলে এর পারমাণবিক সংখ্যা কত? M3+, এখান থেকে কি বোঝা যাচ্ছে? যে পরমাণু M, যেটা কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? 3টা ইলেকট্রন ত্যাগ করার ফলে কি M3+ এ কনভার্ট হয়েছে। তাইলে M3+, যেটা এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা দেওয়া আছে কত? 23। তাহলে ওটার সাথে যদি তুমি কি করো? 3টা ইলেকট্রন যোগ করো, তাহলে তুমি যেটা পাবা M এর পারমাণবিক সংখ্যা পাবা। 23 আর 3 কত হয়? 26। দ্যাট মিন্স এটা। তারপরে কি বলছে? যে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে? নাইট্রেট NO3-। চলো আমরা আরেকটাও করি, NO2-, নাইট্রাইট। এখানে কয়টা ইলেকট্রন আছে এটা হিসাব করতে হবে, খুবই সহজ। নাইট্রোজেনে কয়টা আছে বলো? 7টা। অক্সিজেনে কয়টা থাকে? 8টা, বাট 3টা আছে, তাহলে 3 8 কত? 24। আর এখানে একটা মাইনাস, তার মানে +1। তাহলে এখানে কত হয় দেখো? যে 24-এর সাথে 31 আর 32। আর নাইট্রাইট মাইনাসে যদি বলে তখন কি হবে? নাইট্রোজেন 7, অক্সিজেন 2টা আছে, তাহলে 8 দুগুণে কত? 16, -1, তাহলে এখানে +1। 16 এর সাথে 23 আর কত? 24।
তাহলে যদি নাইট্রাইট বলে তার কত 24 আর নাইট্রেট বললে 32। তারপরটা দেখো কি বলছে, সালফার পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত। সালফার এটা মুখস্থ হল যে আমরা জানি সালফার কত 32 আর 16, তাহলে নিউটন সংখ্যা কত, এই দুইটা যদি আমরা বাদ দিই 16। তারপরে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ তো অনেকগুলো আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু তেজস্ক্রিয় আইসোটোপ লিখে দিই। কোবাল্ট 60 এটা কিসের কাজে লাগে, ক্যান্সার। ক্যান্সারের যে কোষ হয় অর্থাৎ অনিয়ন্ত্রিত মাইটোসিসের মাধ্যমে যে এক্সট্রা কোষগুলো হয় ওগুলাকে এই কোবাল্ট 60 যে হচ্ছে রেডিয়েশন আছে সেটা দিয়ে ধ্বংস করা হয়। তারপরে আয়োডিন 131 এটা হলো থাইরয়েডের প্রবলেমে কাজে লাগে। অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH ওটা যখন বেড়ে যায় তখন ধরো এখানে কি হয়, গলগণ্ড হয়। তো ওই গলগণ্ড রোগ নির্মূল করার জন্য আয়োডিন 131 যে আইসোটোপটা আছে এটার তেজস্ক্রিয় যে ইফেক্ট আছে সেটা ব্যবহার করা হয়। তারপরে আর কি আছে, ফসফরাস 32 আছে। এরকম আরো কয়েকটা আইসোটোপ আছে যেগুলা কি তেজস্ক্রিয় আইসোটোপ। তার মধ্যে এখানে আমরা কোনটা পাচ্ছি, এখানে পাচ্ছি কোবাল্ট 60 যেটা ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করতে ব্যবহার করা হয়। দ্যাটস ইট। তারপর এটা দেখো যে কোন পরমাণুগুলো সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ লাস্ট অরবিটে একই ইলেকট্রন বিদ্যমান সেই পরমাণুগুলো চিহ্নিত করতে পারছে। হাইড্রোজেন, হাইড্রোজেনের লাস্ট অরবিটে ইলেকট্রন কয়টা বলো, একটা। লিথিয়াম, লিথিয়ামের টোটাল নাম্বার কত, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম তাহলে 3, তার মানে ওখানে কত 1:2 2s1, তার মানে হলো কি একটা ইলেকট্রন না লাস্টে। আর হিলিয়ামের দেখো কয়টা, হিলিয়ামের 1s2 তার মানে দুইটা। কার্বনের কত, কার্বনের হচ্ছে 1s2 2s 2p 4 আর 2 6, তার মানে কয়টা, চারটা। তার মানে কি এটা মিলে না, বাট এটা মিলে, তার মানে কি হিলিয়াম আর হাইড্রোজেন আর লিথিয়াম। তারপরে যেটা বলছে যে হাইড্রোজেন C1 এবং হিলিয়াম 42 পরস্পরের কি, পরস্পরের কি, যেহেতু ভর সংখ্যা সেম না তাহলে কি এরা আইসো বার হবে না, যেহেতু প্রোটন সংখ্যা সেম না তাহলে আইসোটোপও হবে না, তাহলে হবে কি নিউটন সংখ্যা আমাদের বের করে দেখতে হবে। নিউটন সংখ্যা কি অ্যাকচুয়ালি, নিউটন সংখ্যা 3 থেকে 1 বাদ দিলে কত হয় 2, আর 4 থেকে 2 বাদ দিলে এটাও দিক, তাহলে 2 দিক, তাহলে কি এরা আইসোটোন। তারপরে দেখো যে কোন পরমাণু বা আয়নের, কোন পরমাণু বা আয়নের ইলেকট্রন এবং নিউটনের সংখ্যা সমান। অর্থাৎ এখানে আইসো ইলেকট্রনিক আইসোটোন, ইলেকট্রন এর নিউটন সংখ্যা দুটোই সেম আছে কোন পেয়ার অফ মলিকিউলে সেটাই আমাদের বের করতে হবে। এটা দেখো 9 থেকে 4 গেলে কত 5, তার মানে নিউটন সংখ্যা 5। আর ইলেকট্রন সংখ্যা বেরিলিয়াম, বেরিলিয়াম আমরা কত জানি যে 1s2 2s2, তাহলে 4, তাতে ইলেকট্রন আছে টোটাল 4টা বাট নিউটন আছে কয়টা 5টা। আর ফ্লোরিন এখানে 19 থেকে 9 গেলে কত হয় 10, তার মানে নিউটন আছে 10টা বাট ইলেকট্রন আছে কয়টা 9টা। যেহেতু এখানে কোনো চার্জ নাই তাহলে কি প্রোটন সংখ্যা আসলে কি ইলেকট্রন সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, দ্যাট ইজ ইট। আর এখানে কত 23 30 11 সোডিয়াম, তাহলে এটা নিউটন সংখ্যা কত 12, আর সোডিয়াম প্লাস যেহেতু আছে তাহলে 11-এর সাথে একটা কি বাদ যাবে, তাহলে কয়টা হবে ইলেকট্রন 10টা, 10টা ইলেকট্রন, আর নিউটন আছে 12টা, মানে এটাও সেম না। অক্সিজেনের ক্ষেত্রে তুমি দেখো যে 18 থেকে 8 গেলে কত হয় 10, আর 8-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে, এটাও 10। কেন যোগ করবো, কারণ এখানে নেগেটিভ চার্জে চার্জিত, মানে ওই ইলেকট্রন দুইটা আরো এক্সট্রা গ্রহণ করেছে, তাহলে 8 আর 2 কত 10, তাহলে 10 10 মিলে, তাহলে এটা কি আমার অ্যান্সার, যেখানে ইলেকট্রন নাম্বার এবং নিউটন নাম্বার দুটোই সেম। তারপরে কি বলছে যে এক অণু সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে বিদ্যমান নিউটনের সংখ্যা কত। সোডিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড
তাহলে এখন সোডিয়ামের নিউটন সংখ্যা কত বলো তো? সোডিয়ামের নিউটন সংখ্যা 23 থেকে যদি 11 বাদ দিই তাহলে কত হয়? 12। অ্যালুমিনিয়াম নিউটন সংখ্যা কত? অ্যালুমিনিয়াম আমরা জানি কত? 27। আর এদিকে 13। তাহলে এখানে কত? 14 প্লাস, এই যে এটা যেহেতু ব্র্যাকেটে আছে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো, ঠিক আছে? অক্সিজেনের কত? অক্সিজেনের নিউটন সংখ্যা 8। হাইড্রোজেনের নিউটন সংখ্যা কত? 1। সরি, হাইড্রোজেনের কোনো নিউটন থাকে না, হাইড্রোজেনের শুধু কি থাকে? প্রোটন আর ইলেকট্রন থাকে। এই জন্য দেখবা যে H প্লাস যেটা মানে কি কোনো ইলেকট্রন নেই, তাহলে এটাকে কি বলা হয়? প্রোটন বলা হয়। এই কোশ্চেনের এটাই ঠিক যে সবাই হাইড্রোজেন নিউটন একটা ভাবেই করবে, বাট ওটা আসলে কি রং। তাহলে 8 ইন্টু কত? 4। তাহলে এখন যেটা হবে যে 12 আর 14 কত? 26 প্লাস 4 এটা কত? 32। তাহলে 26 আর 32 কত হয়? 34 আর 20 54। সরি, 38 আর 20 58। 58। এখান থেকে তো 58 আছে কিনা? হ্যাঁ আছে 58, এটা আছে। তারপরে যেটা বলছে যে কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ নয়, অর্থাৎ এর মধ্যে কোন আইসোটোপটা তেজস্ক্রিয় নয়। এই যে নয়, এই জিনিসটা ভালো মতো দেখতে হবে। পরীক্ষা হলে অনেক সময় কি তোমরা এটা চোখে দেখবে না, কোনটি তেজস্ক্রিয় আইসোটোপ দাগায় দিয়ে চলে আসবে, বাট ওটা করা যাবে না। তাহলে কোবাল্ট 60 এটাকে একটা তেজস্ক্রিয় আইসোটোপ। তারপরে জিঙ্ক 65 এটাও একটা তেজস্ক্রিয় আইসোটোপ। বাট এই যে দেখো ফসফরাস 31 এটা কিন্তু কি কোনো তেজস্ক্রিয় আইসোটোপ না। তার মানে অ্যান্সার ইজ এটা। ফসফরাসের নর্মালি ভর সংখ্যায় আসলে কত? 31, যেখানে 15টা ইলেকট্রন থাকে বা 15টা প্রোটন থাকে আর 16টা নিউট্রন থাকে। আর সালফারের নর্মাল ভর সংখ্যা কত ছিল? 32, আর সেটা থেকে যেহেতু বিকৃত হয়েছে তাহলে কি ও আসলে 35-এ চলে গেছে। তার মানে এটাও একটা কি আইসোটোপ। তারপরে কি বলছে যে কোন প্রক্রিয়ায় থ্যালিয়াম 90 234 থেকে প্যালাডিয়াম 91 231 তৈরি করা সম্ভব। এখন দেখো যে থ্যালিয়াম থেকে 90 থেকে 91, তার মানে প্রোটন সংখ্যা কি একটা বাড়াতে হচ্ছে, বাট ভর সংখ্যা কি আমার সেম আছে। তাহলে এখানে তুমি যেই চারটা রিঅ্যাকশন এখানে বলছে যে আলফা ইমিশন, বিটা ইমিশন, গামা ইমিশন আর নিউট্রন ইমিশন। কারণ আলফা ইমিশন যদি আমি ঘটাই তাহলে কি হবে? হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ চার্জ +2 হয়ে যাবে। আর যদি কি হয় বিটা ইমিশন আমি ঘটাই, তাহলে বিটা মানে আসলে কি বলেছিলাম? ইলেকট্রন নিঃসরণ। তাহলে বিটা ইমিশন যদি করি তাহলে একটা ইলেকট্রন এখান থেকে নিশ্চিত হয়ে কি হবে? 91 থেকে 90 হবে। আর আরেকটা কি যে গামা ইমিশন, গামা আসলে লাইট, এটা ইমিশন এখন আপাতত শেখার দরকার নেই। নিউটন ইমিশন, যেটা নিউটন মানে আসলে কি জাস্ট নিউটন নাম্বারে একটা নিউটন যোগ হবে। অর্থাৎ দেখো আলফা, বিটা, নিউটন, নিউটন 10, বিটা হচ্ছে 0 -1 আর আলফা হচ্ছে +2। তাহলে এখান থেকে যদি আমি বিটা ইমিশন করাই তাহলে দেখো যে থ্যালিয়ামের সাথে 90 থেকে 91, অর্থাৎ +1 যাবে। তাহলে যেটা হবে এটা বিটা ইমিশন হবে। তারপরে যেটা কার্বন 14 6 এবং অক্সিজেন 6 8 পরস্পরের কি? এখানে দেখো ভর সংখ্যাও সেম না, প্রোটন সংখ্যাও সেম না, তাহলে আইসোবার আর আইসোটোপ দুটোই হবে না। তাহলে হবে কি? যদি নিউটন সংখ্যা আমরা বের করতে চাই 14 থেকে 6 তাহলে 8, 6 থেকে 8 সরি এটা 16 হবে অক্সিজেন যেহেতু, তাহলে 8। তাহলে দুটোরই কি নিউটন সংখ্যা সেম, তার মানে কি আইসোটোন। তারপর যেটা বলছে যে ফ্লোরিন 89 আয়নের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা এই যে এটাই আসলে কি প্রোটন সংখ্যা 9। তারপরে কি বলছে যে নাইট্রোজেন 3 - 14 7 আয়নের ইলেকট্রন সংখ্যা কত? নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা আমরা কত জানি? 7টা। তার সাথে যেহেতু 3 মাইনাস আছে তার মানে কি আরো 3টা। 7 আর 3 কত হয়? 10। তারপরে যেটা বলছে যে কার্বন 12 6 হাইড্রোজেন 3 1 এবং নাইট্রোজেন 14 7, আর এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে যেখানে কি হবে। তাহলে এখন আমার কি করতে হবে যে এটা মানে আসলে রিঅ্যাকশনের এই পাশ ইকুয়াল টু এই পাশ দুটাই কি আমার সেম হতে হবে। তাহলে এখানে ধরে নিলাম যে আমরা কিছু একটা আছে
যেটার একটা কি থাকবে, ভর সংখ্যা থাকবে এবং একটা প্রোটন সংখ্যা থাকবে। তো উপরে তুমি ভর সংখ্যা হিসাব করো যে 12 আর 3 কত হয় 15, এখানে আছে কত 14, তাহলে এখানে 1 দিলে 14 আর 1 কত হয় 15, এখানে 6 আর 1 কত 7, এখানেও কত 7, তার মানে আসলে কি এখানে কিছুই দিতে হচ্ছে না, মানে 0, অর্থাৎ 10, এটা আসলে কি নিউটন, নিউটন 10। তারপরে বলছে নিচের নিউক্লিয়ার বিক্রিয়াটিতে এক্স কণাটি কি, এই যে এখানে যে এক্স কণাটা দেওয়া আছে না, এই রিলেটেড যে বিক্রিয়াগুলো আমাদের দিবে ওগুলাতে বাম পাশ ইকুয়াল টু ডান পাশ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন বাম পাশে তুমি দেখো ভর সংখ্যা 9, আর এখানে ধরলাম আমরা এক্স, এখানে লিখি, আর এই পাশে কত আছে 12 আর 13, তাহলে এখানে আছে কত বেরিলিয়াম 9, তাহলে 9 থেকে 13 যেতে হলে আমার কত দিতে হবে 4, আর এখানে কত আছে 4, আর এখানে আছে কত 6, তাহলে 4 থেকে 6 যেতে হলে কত দিতে হবে এখানে 2, তার মানে 4 এটা আসলে বোঝাই যাচ্ছে যে কি আলফা কণা বা হিলিয়াম, তাহলে হিলিয়াম মানে আসলে কি আলফা ইমিশন। তারপরে যেটা বলছে সালফাইড আয়নে 1216 S2 মাইনাস ইলেকট্রন সংখ্যা কত, 1216 এখানে 3216 হবে সালফাইড। সালফারের নরমালি ইলেকট্রন সংখ্যা কত হয় বলো তো 16টা, এর সাথে +2 18। তারপরে কি বলছে যে নাইট্রোজেন 14.7 এবং হিলিয়াম 4.2, এখানে একটা এক্স একটা চিহ্ন দেওয়া আছে যেটা আননোন, আর এখানে একটা হাইড্রোজেন দেওয়া আছে, এখানে এক্স এর ভ্যালু নিচের কোনটি, জাস্ট এই পাশাপাশ সমান করো তাহলে লিখে যাবে 14 আর 4 কত 18, আর এখানে আছে কত 1, তাহলে 18 থেকে 1 গেলে কত হয় 17, আর এখানে 7 আর 2 কত 9, আর এখানে এমন কিছু বানাতে হবে যেখানে 1 আছে আর এখানে 8 দিলেই কত হয় 9 হয়, তাহলে 817, 8 আসলে প্রোটন সংখ্যা কার বলো তো অক্সিজেনের, রাইট, অক্সিজেন 817 এটা। তারপরে যেটা বলছে যে নিউক্লিয়ার বিক্রিয়া অ্যালুমিনিয়াম 2713 ও ফসফরাস, ওখান থেকে যে অ্যালুমিনিয়ামের সাথে কিছু একটা অ্যাড হচ্ছে, হ্যাঁ ধরলাম সেটা এক্স, অ্যাড হয়ে ফসফরাস তৈরি করছে আর একটা নিউটন তৈরি করছে, এখন ফসফরাস 3015, তাহলে ফসফরাস যদি 3015 হয় তাহলে এখানে তুমি দেখো 27-এর সাথে কত যোগ করলে 30 থেকে কত হয় 31, তাই না, তাহলে 27 থেকে 31 বানাতে গেলে আমার কত লাগবে 4, আর এখানে 15, আর এখানে আছে কত 13, তাহলে 13-এর সাথে কত দিলে 15 হবে বলো 2, তাহলে এটা আসলে কি আলফা ইমিশন। তারপরে যেটা বলছে যে আইসোটোনের উদাহরণ কোনটা, আইসোটোন মানে আসলে কি বলো নিউটন সংখ্যা সেম, তাহলে এখন দেখো যে কোন পেয়ার অফ কম্পোনেন্টের নিউটন সংখ্যা সেম, 13 থেকে 7 গেলে 6, 13 থেকে 6 গেলে কত 7, সেম না, 14 থেকে 18 গেলে কত 22, 40 থেকে 20 গেলে 20, 40 থেকে 10 গেলে 30, 31 থেকে 16 গেলে কত হয় 15, আর 32 থেকে 16 গেলে কত হয় 16, তার মানে একটাও মিলতেছে না, এটা আসলে রাইট অ্যান্সার এখানে নাই, কোশ্চেনটা আই থিঙ্ক ভুল। তারপরে দেখি যে নিচের উল্লেখিত পরমাণুর সেটগুলোর মধ্যে কোনটি পরস্পরের আইসোটোন, আইসোটোন মানে নিউটন সাইন, তাহলে 14 6 থেকে গেলে 8, 16 8, এখানে 8, তাহলে 8 8 দুটো নিউটন সেম, তাহলে এটা আনসার কার্বন 14 6 আর অক্সিজেন 16 8। আমাদের টাইপ 2 মোটামুটি শেষ। টাইপ 2 তে আমরা যে জিনিসগুলো শিখলাম সেটা হলো মেইনলি মোটা দাগে যদি চিন্তা করি তাহলে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রনিক, অর্থাৎ আইসোটোপের ক্ষেত্রে কি হয় প্রোটন সংখ্যা সেম, আইসোটোনের ক্ষেত্রে কি হয় নিউটন সংখ্যা সেম, আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে কি হয় ইলেকট্রন সংখ্যা সেম, আর আইসোবারের ক্ষেত্রে কি হয় ভর সংখ্যা সেম, অর্থাৎ কোনো দুইটা পরমাণুর যদি পরস্পরের প্রোটন সংখ্যা সেম হয় তাহলে সেটা আইসোটোপ, দুইটা নিউটন সংখ্যা সেম হলে আইসোটোন, যদি ভর সংখ্যা সেম হয় তাহলে আইসোবার, আর যদি ইলেকট্রন সংখ্যা সেম হয় তাহলে আইসো ইলেকট্রনিক। মোটামুটি আজকে দুইটা টাইপে আমরা কমপ্লিট করি, নেক্সট ক্লাসে আমরা টাইপ 3 থেকে শুরু করব। তো সবাই আপাতত এটুকু অবধি পড়ো আর কোশ্চেন ব্যাংক সলভ করতে থাকো। আজকের মতো টাটা।